আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। শুরুতেই জানিয়ে দিব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। একটি গোষ্ঠী স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে, সতর্ক করলেন প্রধানমন্ত্রী। জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ। 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। আওয়ামী লীগের অনুশোচনা নেই, নির্লজ্জের মতো ফেরার ঘোষণায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিন্দা। দেশের সম্মানে সবাইকে ঐক্যের আহ্বান। অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা এখনো পূরণ হয়নি বললেন জামাত আমির। সরকারের কর্মকাণ্ডে হারিয়ে যাচ্ছে অভ্যুত্থানের অর্জন। ফ্যাসিবাদীরা যে সমস্ত জুলুম করেছে, অপকর্ম করেছে, এই 5 মাসে আপনারা সবগুলার রেপ্লিকা, ফটোকপি আপনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এবং 2 সপ্তাহ কাটেনি তীব্র গ্যাস সংকট, বাসাবাড়ি ও শিল্পে চরম দুর্ভোগ। সন্ধ্যার পর মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে আসলো সুখবর। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। একটি গোষ্ঠী অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে তারা পতিত স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি ভেবে দেখার প্রয়োজন বলেও মনে করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করে এসব কথা বলেন তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য। রুদ্র রফিকের রিপোর্ট। 24-এর রক্তাক্ত গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে উদ্বোধন করা হলো তার বাসভবনে গড়ে তোলা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম দান করুন। এরপর জাদুঘর ঘুরে দেখেন। পরে আলোচনায় অংশ নিয়ে বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে আলোচনা করেন। শহীদ পরিবারের সদস্যরা তাদের সন্তানদের হত্যার বিচার দাবি করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে আমরা যেন এই গণহত্যার ন্যায় বিচারটা পাই। আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই জাদুঘর উদ্বোধনের মধ্য দিয়ে ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি হলো। এই জাদুঘর অতীতকে ধারণ করে ভবিষ্যৎ রচনা করেছে। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। এই সূত্র যেন ছিন্ন না হয়, আমরা এই সূত্রে গঠিত হয়, সমাজের সমস্ত চিন্তা ভাবনা এর মধ্যে আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই জাদুঘর জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার ঐতিহাসিক উদ্যোগ। আমি বিশ্বাস করি, অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। বিগত আন্দোলন সংগ্রামের অংশগ্রহণকারীদের যথাযথ স্বীকৃতি দিতে সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ।
সংবিধান সংশোধন ও স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, অহেতুক ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাই হত্যাকাণ্ডের বিচার স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য হবে বলে পুনরায় প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। রুদ্র রফিক, RTV, ঢাকা। আওয়ামী লীগের অনুশোচনা নেই, দলটি নির্লজ্জের মতো আবারও দেশে আসার কথা বলছে, এমন সমালোচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের মানুষ এক। চিনমূর্তি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের মান অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ঢাকা জেলা প্রশাসনের সহযোগিতায় রাজধানীর শেরেবাংলা নগর চিনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সেখানে নিজেদের দাবির কথা তুলে ধরেন জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা। আমার সন্তানকে যেভাবে মেরেছে, যদি আল্লাহ তাআলা হুকুম দিত না যে কবর থেকে উঠে এসে ওকে কিভাবে মারা হয়েছে সেটা সে আজকে বলে যাইতো। রমজানে ও কোরবানি ঈদে জুলাই আহতদেরকে বোনাস প্রদান করা হোক, জুলাই যোদ্ধাদের সঠিক চিকিৎসা করা হোক। বক্তব্যের শুরুতেই জুলাই শহীদদের স্মরণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সবাইকে জুলাই ধারণ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেই সব পরিবারের রক্ষণাবেক্ষণ করা, এটাই সবচাইতে পবিত্র দায়িত্ব। যারা আহত, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদেরকে সুস্থ করে তোলা এই সরকারের পবিত্র দায়িত্ব। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেটি পালন করব। জুলাই গণহত্যা নিয়ে আওয়ামী লীগের অনুশোচনা নেই বলেও সমালোচনা করেন মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। এর আগে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। শামীম চৌধুরী, RTV, ঢাকা। গণভোটের গণরায় বাস্তবায়নে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন জামাত। জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় এ অনুরোধ জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তবে গণরায় বাস্তবায়নে জামাতের চাহিদা পূরণ করতে সংবিধান সংশোধন কমিটিতে বসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শামীম চৌধুরীর আরও একটি রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে রাজধানীর চিনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। অনুষ্ঠানে জুলাই নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ সময় ডকুমেন্টারিটিকে একপেশে অভিযোগ করে হট্টগোলের সৃষ্টি হয়। দয়া করে আপনারা শান্ত থাকুন, আমরা অনুষ্ঠানটা পরিস্থিতি শান্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কি বক্তব্য আপনারা শুনবো, আপনারা বলুন, আমরা শুনবো। সেখানে বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানকে একটি দল কুক্ষিগত করতে চায় বলে অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এই 24-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, তিনি বিএনপির হন, তিনি জামাতের হন, তিনি বামপন্থী হন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, মাদ্রাসার শিক্ষার্থী হন, রিক্সা চালক হন, প্রবাসী হন, যে সেকশনের মানুষেরাই তারা হন না কেন, আমরা সব সময় তাদেরকে আমরা স্মরণে রাখি
আমরা তাদের কথাকে উচ্চারণ করি। ডকুমেন্টারি এক পেশে হলে তা সংশোধনের কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সেখানে সরকারের ৫ মাসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের জন্য নেয়া পদক্ষেপও তুলে ধরেন মন্ত্রী। জুলাই শহীদদের ভাতা দিয়েছি 18 কোটি টাকা। আমরা জুলাই যোদ্ধাদের এককালীন অনুদান দিয়েছি 214 কোটি টাকা। আমরা জুলাই যোদ্ধাদের অন্যান্য ভাতা দিয়েছি 169 কোটি টাকা। বক্তব্যে জুলাই শহীদ পরিবারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই কয়েকজন শহীদের সুচিকিৎসা পুনর্বাসন কোনো অসম্ভব ব্যাপার নয়। আমার প্রথম শহীদ পরিবারের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আবেদন থাকবে, এই বিষয়টা আপনি স্পেশালি সরকারকে নির্দেশ দেবেন যে কোন একজন শহীদের পরিবার যেন বলতে না পারে যে আমার আফসোস আছে। এই আফসোস আপনি রাষ্ট্রের পক্ষ থেকে পূরণ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার। শুধু জুলাই চেতনার উপর নির্ভর করে রাজনীতি করা যাবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যারা জুলাই চেতনার উপর নির্ভর করে রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না। ৭১-এর চেতনাকে বিক্রি করতে করতে ফ্যাসিবাদী শেখ হাসিনা দিল্লি যেয়ে বসে আছে। আমি অনেকবার বক্তব্য দিয়েছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। কেন বলেছি? তারা এই চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যারা মুক্তিযুদ্ধের চেতনা বললে মানুষ ঘৃণা করত। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য দল হিসেবে আওয়ামী লীগকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলেন সালাউদ্দিন আহমদ। মানুষটা আমার পাশে সবসময় থাকেন। আমার মা শামীম চৌধুরী, RTV, ঢাকা। পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রকাশের ঘটনায় ভারতের অবস্থানের তীব্র সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটি ভারতের দ্বিচারিতার বহিঃপ্রকাশ এবং বাংলাদেশ আর কখনো কোনো দেশের ক্লায়েন্ট স্টেট বা অধীনস্থ রাষ্ট্র হয়ে থাকবে না বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এই কথা বলেন। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর গুলশানে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত শেখ হাসিনার শাসনামলের নির্যাতন নিপীড়নের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনীতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় এবং তার বক্তব্য প্রচারের সুযোগ দিয়ে গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে দ্বৈত নীতি অনুসরণ করছে। শেখ হাসিনার জন্য আপনাদের এত মায়া, এত কান্না, এত ক্রোকোডাইল টিয়ার্স আপনাদের চোখ দিয়ে ঝরছে যে তাকে ভিডিও বার্তা না দিতে পারলেও অডিও বার্তা দেওয়ার সুযোগ দিচ্ছে। এটা ভারতীয় মুখপাত্রের ডাবল স্ট্যান্ডার্ড। ওই যে শেখ হাসিনা বলেছিলেন, আমি এমন কিছু দিয়েছি ভারতকে, ভারত চিরদিন মনে রাখবে। সেই চিরদিন ভারত মনে রাখছে এবং রাখছে বলেই আজকে শেখ হাসিনার মতো পলাতক জল্লাদকে সেইখানে কথা বলার সুযোগ দিচ্ছে। বাংলাদেশ আর কখনো কোনো দেশের ক্লায়েন্ট টেস্ট বা অধীনস্থ রাষ্ট্র হয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনায় তিনি কথা বলেন। বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশ ফিরে আসছে দেখে আমরা খুব আনন্দিত। শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দিক হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম। জুলাই অভ্যুত্থান দিবসে শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। এদিকে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনার দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। জুলাই অভ্যুত্থান দিবসে জাতীয় প্রেস ক্লাব থেকে র্যালি বের করে এই দুই সংগঠন। এই ছাত্রদের খুনিকে বাংলাদেশ আবার পুনর্বাসন করতে চান, সাংবাদিক সমাজ করে বসে থাকবে না। ফ্যাসিস্টদের যারা লালন করতে চায় কাউকে আমরা ছাড় দেব না। খুনি হাসিনা এবং তার চিহ্নিত দোষর যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে দেশে ফিরিয়ে এনে এবং যারা দেশে আছেন জেলে আছে তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম। আতিকা রহমান, RTV, ঢাকা।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা এখনো পূরণ হয়নি, আবারও ফ্যাসিবাদের পথেই হাঁটছে দেশ মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে অভ্যুত্থানের অর্জন ধীরে ধীরে চোলা বালিতে হারিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে রাজধানীতে 11 দলের গণসমাবেশে এসব কথা বলেন জামাত আমির। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে 11 দলীয় ঐক্যের এই গণসমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে এই গণসমাবেশের 11 দলের নেতারা অভিযোগ করেন, গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার। লড়াইটা এখন গণভোটের রায় বাস্তবায়নের লড়াই, লড়াইটা হলো শহীদদের বিচারের লড়াই। আপনারা আসলে লড়াইতে আসুন, আমরা আর কোনো বিধি চাই না। গতকালের 3টা জায়গায় যে হামলা হয়েছে এটাই প্রমাণ করে আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান। যারা জীবন দিয়েছে তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে, শহীদ পরিবারগুলোকে সম্মানের সাথে পুনর্বাসন করতে হবে, যারা আহত পঙ্গু হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। জামাত আমির অভিযোগ করে বলেন, সরকার জুলাই ও জনগণের সঙ্গে প্রতারণা করে আবারও ফ্যাসিবাদের পথেই হাঁটছে। এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছেন। স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, এই স্বীকারোক্তির মাধ্যমে আপনারা প্রতারক হিসাবে জাতির সামনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিয়েছেন। পরে মিন্টু রোডে সরকারি বাসভবনে জুলাই গণ অভ্যুত্থানের ওপর স্থির চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিরোধী দলীয় নেতা। এ সময় তিনি বলেন, ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গনে পবিত্র ভূমিকে রক্তাক্ত করছে ছাত্রদল। সেই বাইরের টুকাই, সেই বাইরের সন্ত্রাসী শিক্ষাঙ্গনের পবিত্র অঙ্কনকে তারা কলুষিত করছে, রক্তাক্ত করছে। এই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা জীবন দিয়ে যায়নি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছাত্র গণজমায়েতে যোগ দিয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, 11 দলের সামনে বিএনপি তার পতনের গন্ধ পাচ্ছে দেখেই ছাত্রদল ক্যাম্পাস দখলে মরিয়া হয়ে উঠেছে। 11 দলের আন্দোলনের মুখে তাদের পতনের বাণী শুনতে পাচ্ছে। পতন ঠেকানোর জন্য এখন শিক্ষাঙ্গন দখল করতে চায় ছাত্র দলকে দিয়ে। ছাত্রলীগের মতো মাস্তানি করে ছাত্রদল টিকতে পারবে না বলেও মন্তব্য করেন হামিদুর রহমান আজাদ। কোন শিক্ষাঙ্গনে তারা যেমন টিকতে পারে নাই। আব্দুর রহিম, RTV, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। 2 সপ্তাহের বেশি সময় পার হলেও দেশ জুড়ে শুরু হওয়া গ্যাস সংকটের কোনো সমাধান হয়নি। রাজধানী সহ আশেপাশে সিএনজি ফিলিং স্টেশন, বাসাবাড়ি কিংবা শিল্প কারখানা সবখানেই গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। পর্যাপ্ত চাপ না থাকায় একদিকে যেমন বহু সিএনজি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, অন্যদিকে রান্নার গ্যাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এদিকে সন্ধ্যায় মহেশখালী LNG টার্মিনাল থেকে 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বেড়েছে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা গ্যাস সংকটে দেশ জুড়ে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। সবচেয়ে খারাপ অবস্থা রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা পার হলেও কাঙ্ক্ষিত চাপ না থাকায় মিলছে না পর্যাপ্ত গ্যাস। গ্যাসের অভাব ও নিম্নচাপের কারণে ইতোমধ্যে অনেক ফিলিং স্টেশন সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আজকে ছুটির দিন ভাবছি তাড়াতাড়ি নিব, সকাল 6টার দিকে যেভাবে আসছি নাস্তাও করি নাই, এই যে নিতে নিতে প্রায় যে 10টা হয়তো 10:30 আরো আধা ঘন্টা লাগতে পারে আর কি। আমরা ডিউটি করি এমন সময় 6টা থেকে 8টা পর্যন্ত, মানে 8 ঘন্টা ডিউটি করার পরে আমরা গ্যাস লইতে আসি, আইসা সারা রাত মনে করেন যে 2টা-3টা বাজে জায়গা। লাইনে থেকে গ্যাস আসে না, একটা গাড়িতে গ্যাস দিতে খুব কষ্ট হয়। যে গাড়িতে আগে 500-600 টাকার গ্যাস ঢুকতো এখানে ঢুকে 300, 400, 350 এরকম। শুধু সড়কেই নয়, গ্যাস সংকটের আঁচ লেগেছে সাধারণ মানুষের রান্নাঘরেও। রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতে ভোর থেকেই নিভে থাকছে চুলার আলো। কোথাও কোথাও মিটমিট করে জ্বলা চুলায় দুপুরে রান্না করাচ্ছে গভীর রাতে। সারাদিন তো থাকেই না, এমন সময় হয় যে আমার ওয়াইফ রান্না করতে পারে না, গ্যাস তো নাই, দোকান থেকে রুটি কলা এনে খাইতে হয়। সময় সময় ছেলে মেয়ে না খেয়েও থাকে। গ্যাস না থাকার কারণে সিলিন্ডারে রান্না করে।
এদিকে আবাসিক এলাকায় লাইনের গ্যাস না থাকায় অনেক ভবন মালিক বাধ্য হয়ে বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডারে গ্যাস সংযোগ ব্যবহার করছেন। ভাড়াটেরা চলে যাচ্ছিল, পরে আমি বিকল্প ব্যবস্থা করে দিছি, যে দেখতে পাচ্ছেন এখানে সিলিন্ডার লাগাই দিছি আর কি, যাতে ভাড়াটেরা থাকে, যাতে না যায়। ভাড়াও বাড়াইতে পারতেছি না, আমার মাসে ধরেন লোন আছে, কিস্তি চলে, তো হিমশিম খাচ্ছি। একদিকে ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে চরম ভোগান্তি, অন্যদিকে গ্যাস সংকট ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। গ্যাসের প্রয়োজনীয় চাপ ফিরিয়ে এনে দ্রুত এই মহামারী সমতুল্য ভোগান্তি নিরসন করবে সরকার, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। মাগুরায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাত 9:45টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা বলছে, অজ্ঞাত দুর্বৃত্তরা সাকিবের বাড়ির গেট লক্ষ্য করে বিস্ফোরক সদৃশ বস্তু ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। বিকট শব্দে বিস্ফোরিত হওয়ার পর সেখানে আগুন ও ভাঙচুরের চিহ্ন পাওয়া যায়। ঘটনার সময় বাড়িটি খালি ছিল এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বৈরাচারী শাসনামলে বিনা বিচারে 4,500-এরও বেশি মানুষকে ক্রসফায়ারের নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। একই সময় বিরোধী রাজনীতিতে থাকার অপরাধে 60 লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত আবৃত্তি উৎসবে এসব তথ্য জানান তিনি। এ সময় জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রায় 1200 মানুষের এখনও খোঁজ মেলেনি জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে ততবারই স্বৈর শাসক হিসেবে প্রতিষ্ঠা করেছে। ক্ষমতা যখন আমাদেরকে অন্ধ করে দেয়, তখন আমরা একদিকে রক্তের হোলি খেলায় মেতে উঠি, আর একদিকে আবৃত্তি মানুষকে গণতন্ত্রমুখী করে। মানুষের মাঝে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং যে উদ্যোগের সাথে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সংযোগ ঘটিয়েছেন, নজরুলের কবিতাকে সংযোগ ঘটিয়েছেন, এ কারণে তাদেরকে বিশেষভাবে সাধুবাদ জানাই। বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জে তোলারাম কলেজে আধিপত্য বিস্তার ও কর্মসূচি পালনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে উভয় পক্ষে অন্তত 20 জন আহত হয়েছে। সকালে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের অদম্য জুলাইয়ের র্যালিতে বহিরাগতদের উপস্থিতি নিয়ে ছাত্রদলের সঙ্গে বাকবিতণ্ড থেকে সংঘর্ষ বাধে। অন্যদিকে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজেও অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রড ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান সরকার। নতুন নিয়ম অনুযায়ী ইসলামাবাদ, করাচি ও লাহোরের বাইরে সংবাদ সংগ্রহে যেতে হলে বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের বাধ্যতামূলক সরকারি অনুমতি বা এনওসি নিতে হবে। ফরেন মিডিয়া ফ্যাসিলিটেশন গাইডলাইন্স 2026 নামের এই নীতি নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে দেশটির সাংবাদিক সংগঠনগুলো। সম্প্রতি পাকিস্তান শাসিত কাশ্মীরের সংঘাতের খবর প্রকাশের পরই সেখানে কর্মরত বিদেশি সাংবাদিকদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, সরকারের এই পদক্ষেপের ফলে পাকিস্তানের স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ আরও সংকুচিত হয়ে পড়বে। ইউরোপের প্রবাসী ফুটবলারদের বাছাই ক্যাম্প আয়োজনে পরিকল্পনার কথা জানিয়েছে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তবে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের আগে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। বিকেলে রাজধানী গুলশান ইয়ুথ ক্লাব ফুটবল টার্ফে ফিফা ফাউন্ডেশনের সহযোগিতায় অভিযাত্রী ফাউন্ডেশনের প্লেইং ফর পিস কমিউনিটি প্রোগ্রামের 2য় বছরের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ফাহাদ করিম। প্লেইং ফর পিস কর্মসূচির আওতায় 10 থেকে 18 বছর বয়সী 1050 জন সুবিধাবঞ্চিত শিশু কিশোর নিয়মিত ফুটবল প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন দক্ষতা ও সার্বিক বিকাশমূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবে। মিনিমাম 2টো, বাট মোস্ট লাইকলি ইনশাল্লাহ 3টে ম্যাচ খেলার জন্য, যেটা আমাদের সাফের প্রস্তুতির জন্য হবে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা 2 কোচের সাথে কথা বলছি যে নেক্সট সামারে আমরা একটা স্কাউট ইভেন্ট করতে পারি নাকি ইউরোপে।
ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছেড়ে আজারবাইজানের ক্লাব সাবাহ এফসিতে যোগ দেওয়ার পথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। দেশে বিভিন্ন গণমাধ্যমের দাবি দুপক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তবে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি হামজার বর্তমান ক্লাব লেস্টার সিটি কিংবা সাবাহ এফসি। ফলে বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। ধারণা করা হচ্ছে 1 বছরের চুক্তিতে ধরেই হামজাকে দলে ফেরাতে লেস্টার সিটির সঙ্গে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে সাবাহ এফসি। আলোচনার ইতিবাচক অগ্রগতি হলে চলতি মৌসুম থেকেই আজারবাইজান প্রিমিয়ার লিগে খেলতে দেখা যেতে পারে বাংলাদেশি এই ফুটবলারকে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।